আমাকে কিছু বলছেন স্যার? ঠিক বলছি। আপনি জানেন ওই অ্যাটাচের মধ্যে কি ছিল? শ্রবণ করতে রাখবো স্যার। আপনার কৌতূহল জাগেনি? একটু কৌতূহল আমার নেই। তাছাড়া নেতাজির গায়ে যদি নাম ঠিকানা লেখা থাকতো, চার জিনিস আমি তার বাড়িতে পৌঁছে দিতাম। তাতে আপনার লাভ লোকসানের হিসাব আমি বুঝি না। আমি জানি যা আমার নয় তাতে আমার কোনো অধিকার নেই। আশ্চর্য! আমি কি কোনো অন্যায় করেছি স্যার? নিশ্চয় আপনি যে কত বড় অন্যায় করেছেন তাই এক কথাই বলে বোঝানো যাবে না। আমাদের আইনের কথা থাক, একটা কথা কি জানেন? সাধারণ মানুষের সহযোগিতা না পেলে প্রশাসনের কিছুই করার থাকে না। ভয়ের খোলস থেকে মুক্তি হয়ে মানুষ যেদিন আপনার মতো আমি ওই অ্যাটাচির মধ্যে কি আছে জানেন? কয়েক লাখ টাকার সোনার বিস্কুট। আন্তর্জাতিক সোনা পাচারকারী দলের সঙ্গে যুক্ত হয়ে অপরাধীকে আমরা খুঁজে বেড়াচ্ছি। শুধু একবার নয়, বারবার পুলিশের অপারেশন ব্যর্থ হয়েছে। আজও পুলিশের তাড়া খেয়ে বামাল ফেলে যেতে বাধ্য হয়েছে। আপনি থানায় জমা দিতে এসেছেন। আমাদের কাজ আপনি অনেকখানি এগিয়ে দিয়েছেন। ওই অ্যাটাচির মধ্যে এমন কিছু কাগজপত্র পাওয়া গেছে যাতে খুব শীঘ্রই অপরাধীকে চিহ্নিত করতে পারবে। কাজ ছেড়ে শয়তান আর পালাতে পারবে না। সত্যি আপনাকে কি বলে যে অভিনন্দন জানাবো। আর আমাকে কিছু অভিনন্দন জানাতে হবে? শঙ্করবাবু, আমার যার কোনো যোগ্যতা নেই। শঙ্করবাবু, আমাকে বাবা বললেন স্যার? সত্যি কি আমাকে? কি ব্যাপার বলুন তো? কোথায় একটা এত বড় কাজের জন্য আপনি মাথা উঁচু করে দাঁড়াবেন, তা নয় মাথা হেট করে। বুঝবেন না? অঙ্করের কথা বুঝবেন না স্যার? একই আপনার চোখে জল, আপনি কাঁদছেন? ব্যথার সমুদ্রে হাবুডুবু খাওয়া এই হতভাগ্যকে তো কাঁদতেই হবে স্যার। আপনি মানুষ হয়েও আমি মানুষের মর্যাদা পাইনি। আমার এই করতে চেহারার জন্য লোকে আমাকে থেকে ঘৃণায় মুখ ফিরিয়ে নেই। আপনি বলুন স্যার, কেউ কি এই ঘৃণামুখে নিয়ে বাঁচতে পারে? পারে না, পারে না, কিছুতে পারে না। ভুল ভুল। অন্তরের সৌন্দর্য হলো মানুষের আসল পরিচয়। পশু চামড়াবৃত্ত হলে সকলে যেমন মানুষ হতে পারে না, তেমনি মানুষের মতো দেখতে হলে সকলেই মানুষ হতে পারে না। 25 বছর আগের সেই দিনটার কথা আমি কোনোদিন বুঝতে পারছি না। স্মৃতি বড় বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক। এই যন্ত্রণা থেকে মুক্তি নেবেন, মুক্তি আনে পাবো না। পাগল হয়ে যাবে। কাঁদছে, হতভাগে কাঁদছে, ঠিক আমার মতো টুকরে টুকরে। আমি দূর থেকে শুনতে পাচ্ছি সেই কান্না। যাবো, আমি যাবো আমার সন্তানকে বুকে জড়িয়ে ধরে বলবো, তুই কাঁদিস নি খোকা। সেদিন আমি ভুল করলে আজ আর আমি ভুল করবো না। আমার এই বুকের মাঝে আমি তোকে ধরে রাখবো। আমার বুকের সবটুকু দেহ আমি তোকে উজাড় করে দেবো রে বাবা। দাদা, আমার খোকাকে তুমি রেখে রেখো না সরজু। আমি জানি সন্তানের প্রতি আমি কোনো কর্তব্য করিনি, তবু আমার হেমন্ত রাস্তা টুকরো টুকরে খেলে সন্তানের মুখে বাবা ডাক
করতে চায়। চুপ করুন ডাক্তারবাবু। মানুষ হবে রে বিহারি, এই লুকোচুরির খেলা আর আমি সহ্য করতে পারছি না। কিন্তু তার আগে যদি একবার তাদের দেখা পেতাম। জানিস বিহারি, কাল রাত্রেও আমি স্বপ্ন দেখেছিলাম আমার সেই হতভাগা সন্তান এক অভিমান বুকে নিয়ে সে রুগিয়ে কাঁদছে টুকরে টুকরে হতভাগিনী সরজু আমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আর পারছি না। সরজুর ক্ষমা আমি কোনোদিনই পাবো না রে বিহারি। আমি মূর্খ তবুও বলছি বড় গরিবাকে ভুল বুঝে আর মূর্খ বাড়াবেন না। ভগবানের আশীর্বাদে ওরা যদি বেঁচে থাকে একদিন না একদিন আমার সাথে দেখা হবে, আর সেদিন বড় গিরিবা মুখ ফিরিয়ে নেবে না। যেন সত্যি হয় রে বিহারি, দুঃখের বছরা আর আমি বলতে পারছি না। কিন্তু কবে আসছে সেই যুবদিন যেদিন আবার আমি নতুন করে বাঁচবো, সেই স্বপ্নের রাজ্যে প্রবেশ করার জন্য এই মহনটা আমায় বড় ছটফট করতে নেবে হারিয়ে। আমি শান্তি পেতে চাই, একটুকু শান্তি পেতে চাই। নিশীতে নিষেধাচারিতা আর আমি সহ্য করতে পারছি না। কিন্তু জয় বর বিহারি, এই বাবার প্রাণে আর কত ব্যথা। এখনো কি আমার সেই বাপের প্রায়শ্চিত্ত হয়নি? আর কতদিন ঠাকুর, আর কতদিন আমাকে। চুপ করুন বাবু, আপনি চুপ করুন। দাদা বাবু সেদিন আমাকে আমি দূর থেকে দাঁড়িয়ে সব দেখেছি বিহারি। ওই বেঈমানটা তোর কাছে হাত তুলতেও দ্বিধাবোধ করেনি, অথচ সেদিন যেমন কঠিন অচক করেছিল তুই তখন ঠাকুরের কাছে ধর্ণা দিয়ে পড়েছিল। আজ কিনা সেই বেঈমানটা ওসব কথা তা করতে বাবু, আমি চাকর মানুষ, ওসব কথা আমার গায়ে লাগলে চলবে কেন? অনেক বেলা হয়ে গেছে, চলুন আবেন চলুন। আমি খাবো না, ওর পাপে মানে পেট আমি ভরাবো না রে। সে কি কিছু না খেলে আপনি খাওয়া আমার হয়ে গেছে রে। তিল তিল করে বুকের রক্ত ঝরিয়ে আমি আমার সন্তানকে মানুষ করেছিলাম, আর সেই কৃত্রিমান সন্তান তার ইজ্জত করে দিয়েছে। তবে আর আমি তার কাছে হাত পেতে দাঁড়াবো কেমন করে বল? তাই এখন থেকে আমি রাস্তায় বিক্রি করবো, এই বাবুদের করুণার দ্বারে হাত পেতে বলবো, ওগো বাবুরা, আমি যে তোমাদের সমাজে একজন হতভাগ্য মানুষ, তোমরা দয়া করে
আমার সংসারে ঘটে চলেছে এই একই ঘটনা। আমি দেখবো সংসারে সুখ থাকে না, শান্তি থাকে না, সব পুরে ছাই হয়ে যায়। তবুও মানুষ সংসারের মায়া ত্যাগ করতে পারে না, পারে না। পারবো বললেই কি পারা যায়? মন তো আর জলের টান নয় যে সহজে মুছে যাবে, কিন্তু অনু যে আমার সঙ্গে এইভাবে প্রতারণা করবে আমি সবসময় ভাবিনি। আমার সঙ্গে এইভাবে প্রতারণা করবে আমি সবসময় ভাবিনি। সকলে আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছে। কি তোমার আনন্দ হচ্ছে না? আমার জয় গৌরবে তোমার তো আনন্দ হওয়া বেশি কথা। আমার তো সবসময় তোমার কথাই মনে পড়ছিল। ওই দেখবার জন্য আমি অস্থির হয়ে গেছি, তাই প্রেম থেকে নেমে সোজা তোমার কাছে চলে এসেছি। আমার কাছে তুমি তো আমার জীবনে সব, আর তুমি আমার কাছে আর আমার সঙ্গে অভিনয় করতে হবে না অর্পণটা। ভালোবাসাই ভুলে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, এটাই আমার জীবনে মস্ত বড় ভুল অর্পণটা। তুমি ভণ্ড, তুমি প্রতারক, তুমি প্রতারক, তুমি লম্পট। হয়তো অজান্তে আমার কাছে কোনো আঘাত পেয়েছে, কিন্তু তার অর্থ এই নয় যে আমি তোমাকে যে কতখানি ভালোবাসি তা বলে বোঝাতে পারবো না। এখনো মিথ্যা দিয়ে সত্যকে তুমি ঢাকায় দিতে চাইছো। কি সে সত্য যা তোমার আমার ভালোবাসার মাঝখানে বিবেকের পাশে তুলে দিতে যাচ্ছে? বলো কি এমন ঘটনা ঘটেছে যার জন্য তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? তুমি অস্বীকার করতে পারো ঘরে তোমার স্ত্রী থাকতে দিনের পর দিন তুমি আমার সঙ্গে ভালোবাসার নাটক করো। যা সত্যি আমি বলছি, আরে সত্য তুমি আমার কাছে গোপন করেছিলে, কিন্তু পাপ কখনো চাপা থাকে না। তোমার স্ত্রী বলার নিজে এসে যদি না বলতো তোমার এই নিশ্চিত চরিত্রের পরিচয় আমি কোনোদিন পেতাম না। বুঝতে পারছো মালা, কোনদিন আমি কোনো মেয়েকে বিয়ে করা তো দূরের কথা আমি চিনি না, জানিও না। তাহলে তোমাদের এই বড় মানুষের এই ছবিটাই কি তাহলে মিথ্যে অর্পণ? এরপরেও কি আমাকে বিশ্বাস করতে হবে যে তুমি একটা সাধু পুরুষ? হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, কিন্তু মালা আমার ভালোবাসা কি মিথ্যে প্রতিপন্ন করার পর থেকেও এই ছবিটাই দেখবো যথেষ্ট? আমার ভালোবাসা আমাকে পাওনি? চলে না, রাস্তায় নিয়ে আমার কাছে এসে না, তুমি চলে যাও, চলে যাও। মালা না আমি শুনবো না। আমার একটাই কথা, লম্পট পুরুষের কোনো কথাই গ্রহণযোগ্য হয় না। মালা চলে যাও, আমার কাছ থেকে তুমি চলে যাও। তোমার কাছে আমি আর সহ্য করতে পারছি না। হ্যাঁ আমি চলে যাচ্ছি মালা। তুমি যখন লম্বাটা খাই আমাকে ভূষিত করলে তখন আমি এখানে এক মুহূর্ত থাকতে পারি না। তবে যাওয়ার সময় একটি কথা তোমার বলে যাই মালা, আজ থেকে যে তুমি আমার সম্পর্কে যে মনের মধ্যে বাসা বেঁধেছে সেই সম্পর্ক একদিন তোমার দূর হবে, আর সেদিন তুমি জানবে আমি ছলনা বা প্রবঞ্চনা আমি তোমাকে সত্যিকারই ভালোবাসছিলাম। আমার হৃদয়ের কথা ভালোবাসা দিয়ে আমাকে কাছে দিয়ে দিলাম। আমি
তবে কি আমি কাঁদছি? না না, আমি আর কাঁদবো না। তুই একটু শান্ত হ। আমাকে পাগল করে দিস না রে, আমাকে পাগল করে দিস না। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি তো কি ছিল নিয়তির হাতে। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি তো কি ছিল নিয়তির বাড়িতে কে আছো? শিগগিরই বেরিয়ে এসো। কাকে চাই তোমরা? তোমাদের কিছু চিনতে পারলাম না বাবা। আমি চিনেছি, এটাই যথেষ্ট। কালাচাঁদ কোথায়? কালাচাঁদ? কি হলো? চুপ করে গেলে কেন? বলো, কালাচাঁদ কোথায়? কালাচাঁদ বলতে বাড়িতে থাকে না। তবে কি আমি মিথ্যে বলছি নাকি? আমি মিথ্যে বলি। ওই কেলো ভূত ছেলেটা, তার নাম কালাচাঁদ নয়, তার নাম শঙ্কর, আমার ছেলে। কোথায় সে শয়তান? বাড়িতে নেই। কোথায় লুকিয়ে থাকবে? মাটির তলায় লুকিয়ে থাকলেও আমি তাকে মাটি খুঁড়ে বের করবো। কেউ একজনকে যখন পা দিয়েছে তখন ভূগোল তাকে যেতেই হবে। কি করেছে? কি করেছে আমার ছেলে? অনেক ক্ষতি করেছে, আমি তাকে সহজে ছেড়ে দেব না। আমি শঙ্করের মা, আমি বলছি আমার ছেলে কারো ক্ষতি করতে পারে না। আমি তাকে শেষ শিক্ষা দিয়ে দিই। আর বড় বড় কথা বলতে হবে না। তবু যদি ছেলে চুরি না করতো। চুরি? চুরি মানে আর চোখের সামনে মারলে উড়াল? না না না, আমি বিশ্বাস করি না। আমার ছেলে একবার নিচে নামতে পারে না, সে চুরি করতে পারে না, কিছুতেই না। আমি জানি মিথ্যে বলছে। হ্যাঁ, তুমি মিথ্যে বলছো, তোমরা মিথ্যাবাদী। চলে যাও, চলে যাবো? মিথ্যে আশ্রয় নিয়ে এই অভাগিনী মায়ের মুখ থেকে তার সন্তান কিছুতেই তাই নাকি? সন্তান স্নেহের বড় বিনিমা নিষেধ গাইতে চেনে না, জানে না তার আসল পরিচয়। মাননীয় দর্শক বৃন্দ, আপনারাই বলে দিন আমি কে, কি আমার আসল পরিচয়? আমি বলবো স্যার। এক সময় সব বুঝতে পারবে। তুই যা ঘরের ভিতরে গিয়ে দেখ, মাল বোধ হয় এখনো সরাতে পারেনি। আমি যাচ্ছি স্যার। ঘরের ভিতরে যাওয়া হবে না। কেন? এটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোক? এটা নাকি ভদ্রলোকের বাড়ি? ইচ্ছে করছে মন্দিরটাকে ঘুরিয়ে। আমার মূল্যবান সময় কতখানি নষ্ট হলো এসে আনাছে তো। কিন্তু যা এ তো একটা সাহায্য করে দেয়। ঘরের ভিতর যাওয়া হবে না। তোমরা মিত্রের সঙ্গে আমার ঘরে ঢুকে আমার জিনিসপত্র তলবাস করবে, সহ্য করো। কি করবে তুমি? কতটুকু ক্ষমতা তোমার? আমার ক্ষমতার কাছে দিনের মতো বেঁচে যাবে। জানে ঘরের ক্ষমতা অনেক বেশি, ক্ষমতা থাকলে বুঝি ব্যবহার করবে।
অর্থ থাকলেই বুঝি এই দরিদ্রকে ঘৃণা করবে? পারো পারো তাদের প্রয়োজন অতিরিক্ত অর্থ এই দিন দরিদ্র তাদের মুখে হাসি ফুটে দিতে আমি পারবে না পারবে না। তুমি পারবে না। লাঞ্ছিত বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখের সহবাসী হতে তোমরা বাসিন্দা তোমাদের ভোট একটাই মানুষকে ফাঁকি দেওয়া। তাই নাম গোত্রহীন ফুলকে তোমরা দু পায়ে আমাদের বাঁচতে দেবে না। আমাদের বাঁচার অধিকারটুকু কেড়ে নিতে চায়। আর সেই জন্যেই মিথ্যে অপবাদ দিয়ে সমাজের কাছে আমাদের হেয় প্রতিপন্ন করতে চায়। দাদা বিচার আমি সইব না, কিছুতে না কিছুতে না। তোমরা ফিরে যাও বাবা। আমি শুধু সম্পর্কের মা নই, আমি তোমাদেরও মা। আমি বলছি ওইসব ছেদে কথাই আমাকে ভোলাতে পারবেন না। আমার খোয়া দেওয়া মাল আমি আর করবই। তো দাঁড়িয়ে দেখছিস, যা ভেতরে যা। আমি যেতে দেবো না। দেবে দেবে, আমি তোমাকে কিছু বাইরে আমার গায়ে রক্ত লাগেনি তো। ভিতরে কিছু পাওয়া গেল না। আছে আমি লুকিয়ে রেখেছি। কোথায় লুকিয়ে রেখেছ? এই যে দেখছি। তাজা রক্ত। আমি রক্ত দেব, তাদের যদি তোমার মন না বলে আরো দেব। ওলা অর্ডার আমার শরীর গায়ে রক্ত নদীর উত্তরে গেছে। তোমাকে আমি যদি হতো আমার শরীর আজ এত তীব্র এখন দেখছি তোর কথা শুনে এখানে আমার আশাটাই ভুল হয়েছে। আমি বেশ বুঝতে পারছি অনেকগুলো টাকা লোক সামলাতে না পেরে মাল তুই গায়েব করেছিস। বিশ্বাস করেন আমি চুরি করিনি। আর একটা কথা বললে আমি তোকে কুকুরের মতো গুলি করে মারবো। আমি তোকে 3 ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে মাল আমার চাই, অন্যথায় মৃত্যু তোর অনিবার্য। শয়তানের পাশে করে শেষে শয়তানের পেটের প্রাণটা দিতে হবে। ওরে বাবা রে, আমি এখন কি করবো? ও বুঝা সত্যি করে বলে না
এখানে বাড়িতে এসে আমাকে অপমান না করে নেবো যে আপনি শান্তি পাচ্ছিলেন না, কিন্তু কেন কি ক্ষতি করেছি আমি আপনার? আমাকে দেখে ঘৃণা হয়, দূরে সরে থাকবেন, কিন্তু আমার বাড়িতে এসে অপমান করার কোনো অধিকার আপনার নেই। বাঁচাও, তুমি আমাকে বাঁচাও ভাই। ভাই আমি তোমার দাদা, তুমি আমার ভাই। এখন বলো পয়সা কোথায়? এতক্ষণে বুঝলাম মালটা তো আমার কাছে নেই না, আর সেই চোরাই মাল আমি থানায় জমা দিয়ে এসছি। হ্যাঁ, দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি আমার কর্তব্য পালন করেছি। এরপরেও তোরা এই হতভাগ্য ছেলেটাকে দূরে সরিয়ে দিবি? যা, তবুও স্যারকে বলতে পারবো, নইলে 3 ঘন্টা পরে আমার দেহতে খাঁচা টাকাটা উড়ে যেত। ও শয়তানের দাসের করে দিলে জ্বালা, শেষে কিনা আমাকে অবিশ্বাস করে জীবনে আমার ঘৃণা ধরে গেছে। সত্যি মানুষ হিসেবে তুমি অনেক বড় ভাই। তোমার এই কুচ্ছের চেহারা দেখে আমি যত ঘৃণা করছি তার চেয়েও নিজেকে বেশি আমি ঘৃণা করেছি। সত্যি তো, পৃথিবীতে মানুষ হয়ে আমি আজকে বললাম, নিজে হাসতে গিয়ে সকলকে কানালাম। কি বলছেন আপনি? ঠিক বলছি ভাই, তোমাকে দেখে আজ আমার খুব ভালো হতে ইচ্ছে করছে। হ্যাঁ হ্যাঁ, ভালো আমি হবই। শয়তানের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে কারণ নিশ্চিত রয়েছে সচিবা জন্ম জন্মান্তর তপস্যা গুলো তোমার মনোতন্ত্র ধারে কাছে ঘেঁষতে পারে না। কার কথা বললে? কার ছেলে নিশ্চিত রায়? 5 বাজারের সচিব রায় ছেলে নিশ্চিত রায়। সচিব রায় সে নাম রাখছিল, কিন্তু এখন মানুষটা পাতের ভিখারি। তুমি করছো কেন? আমি কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি দাদা, হঠাৎ মাথাটা ঘুরে গেল দাদা, হঠাৎ মাথাটা। আমি যাই নরকের ভীমকির হয়ে দাঁড়িয়ে এই স্বর্গে না বেঁচে থাকা অধিকার আমি নেই। হ্যাঁ হ্যাঁ, মানুষ আমি হবই, মানুষ আমি হতেই হবে। কেন? নতুন জীবন শুরু করার আগে আপনাদের পায়ের ধুলো মাথায় নিতে। এখন একটু ভাবছি আমি কি কোনো অন্যায় করছি বাবা? না না, তুই কোনো অন্যায় করতে পারিস না রে। ছোট দুঃখের মানে আমার শিক্ষা ব্যর্থ হয়নি রে। লোক তোর মানুষকে তোকে হওয়া মানুষের পরিণত করতে পারিনি। আমি জয় হয়েছি, আমি আর জয় হয়েছি দেখি তোমার চোখের রক্ত এত বড় লোকের ভাব তুমি এতদিন আমার কাছে গোপন রেখেছিলে বাবা, কিন্তু কেন আমার সঙ্গে রক্তের সম্পর্ক নেই বলে তুমি আমাকে আমি তোকে চাইনি রে। চমৎকার, সারা জীবন শুধু তুমি কর্তব্যের বোঝা বয়ে দাঁড়াবে আর আমার কর্তব্য আমাকে পালন করতে দেবে না। আর তোমাকে এখানে এবার তোমাকে আমি বড় ডাক্তার এখানে নিয়ে যাবো, তোমাকে সুস্থ করে তুলবো, তোমাকে বাঁচতে হবে বাবা, তোমাকে বাঁচতে হবে। আমার সম্পদ আর কোনো কথা নয়, চলো।
লোক নিন্দার ভয়ে আমার সংসারকে তুমি প্রত্যাখ্যান করেছিলে, কিন্তু আজ আমার ভালোবাসার সংসারে যা পরিচয় পেলা তাতে তোমার মতো কোথায় এই পৃথিবীতে আর কেউ নেই, আর কেউ তুমি কি আমায় ভালোবাসো? ভালোবাসো? আমি তোমাদের অতি বড় আপনজন। তোমাদের ভালোবাসাকে পথে করে আমি ভোটে জিতে মন্ত্রী হতে চাই। সবাই দল বেঁধে জোড়া ভোট দিয়ে আমাকে জয় করবে। আমি কথা দিচ্ছি তোমাদের সুখের জন্য আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি ফিরিয়ে দেব। তুমি কি আমায় ভালোবাসো? ভালোবাসা নেই, আমার বুকে থরে থরে ভালোবাসা সারা, কিন্তু শয়তানের বিষ বিশ্বাসে সেই ভালোবাসা শুকিয়ে আর মরুভূমি হয়ে গেছে। তাই তো মরুদ্দাহ মুখে দিয়ে জ্বলে গেল, জ্বলে গেল, বুকটা আমার জ্বলে গেল। থাকবে না, আর কোনো জ্বালা থাকবে না। আমি আপনার সব জ্বালা দূর করে দেব। তা আপনি মহাপুরুষকে কে? এই দেখো, আমাকে চিনতে পারলেন না? ও হ্যাঁ, চিনেছি। আপনি সেই মুখোশ পরা মহাত্মা, মুখে ধরবেন গুলিয়ে উড়িয়ে মানুষের চরম সর্বনাশ করতে যার কোনো জুড়ি রে। কি সবার জবাবে কথা বলছেন জানেন? আমি ইচ্ছে বলে এখনই আপনাকে আমি ভাবি মন্ত্রী। তাই নাকি? আপনি হাসলেন। এ দেশে কি দুর্ভাগ্য, অসাধু লোকেরা দেশের মন্ত্রী হয়ে দরিদ্র মানুষকে দিন ভিখারিতে পরিণত করতে চায়। কি? আমি অসাধু লোক জানেন? আমি ইচ্ছে বলে এক্ষুনি আপনাকে জানি জানি, আপনার ক্ষমতা আমার জানা আছে। হয়তো পুলিশকে ঘুষ দিয়ে মিথ্যেকে সত্যে পরিণত করে আমাকে জেলে করবে, নয়তো পিছনে গন্ডালে দেবে। কিন্তু তাতে কোনো লাভ হবে না, কারণ আজ আমার হারানো কিছুই নেই। আমার জীবন থেকে সব কিছু হারিয়ে গেছে। আহা, আপনার দুঃখে আমার চোখ। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? আমি মন্ত্রী হয়ে গেছি। আমি অভিযোগ জানাতে এসে আপনার সেই অভিযোগের তদন্ত করে অপরাধীকে নিশ্চয় শাস্তি দেব। আপনি তো খুব উঁচু ধরে অভিনয় মশাই, কি করে যে আপনাকে পাওয়া দেব? বাহুবা দিতে হবে না, আপনি শুধু আসল কাজটা করবেন। আমার প্রতি জোড়া পানের মাঝখানে ছাপ দিয়ে আমাকে কৃতার্থ করবেন। আমি কথা দিচ্ছি, আমি আপনাকে সমাজের মুখে পুনরায় মানুষের মর্যাদায় প্রতিষ্ঠিত করব। এই তুমি কি আমায় ভালোবাসো? ভালোবাসো? না, মনের নেশাকে জন্মনা দেখছি। মদ চাই, আরো মদ চাই। মদ থেকে আমি কেউ সে সব কিছু ভুলে থাকতে চাই। এই 3 মাস আগে তোমাদের আমরা খুঁজে বেড়েছি। আজ সেখানে যেভাবে দেখা হবে, কবিতা কোথায়? কবিতা আমাদের নতুন বাড়ির ঠিকানাটা আমাকে জানাতে হয়, তাহলে এত কষ্ট হতো না। জানি জানি, আমার খুব কষ্ট হয়েছে। বলবই তো ভাই, কবিতা আমার একমাত্র বোন। চলো ভাই, আজ আমি কবিতার সঙ্গে একটু দেখা করে যাও। না না মানে? কবিতার সঙ্গে আমরা দেখা হবে না। দেখা হবে না? দাদা, ওই বোনকে আমি দেখতে পাবো না? না না, এই তোমার নিশ্চয় অভিমানের কথা ভাস্কর। তুমি বিশ্বাস করো ভাই। বাজে কথা শুনবার মতো সময় আমার নেই। যান, চলে যাবে এখান থেকে। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? তবে কি রংপট চরিত্রহীনকে আমি মূল্য দিয়ে পুজো করবো? রংপট চরিত্রহীন? এসব নিয়ে কি বলছে ভাস্কর? সাধুদার বস করে আপনাকে অভিনয় করতে হবে না। না না, আমি অভিনয় করিনি ভাই।
জবাব দিন তো। বলো। কবিতা তো আমার নিজের বোন নয়, আপনার বাবার বন্ধুর মেয়ে। তোমাকে আমি সবই বলেছি ভাই, আর চন্দ্রের সূর্যের মতো এটাও সত্যি। কবিতা আমার নিজের বোনের চেয়ে তোমার সেই কম নয়। তার সুখের জন্য এই হিটলিটাও আমি উঠে দিতে পারি। সে তো বটে, যথার্থ প্রেমিকের কর্তব্য প্রেমিকাকে সুখী করা। বলো না, বলো না এমন পাপ কথা তুমি উচ্চারণ করো না ভাই। এই পাপ কথা শুনলে সূচনা এখনই দপ করে নিভে যাবে, বাতাস চিরতরে স্তব্ধ হয়ে যাবে। না, তুমি আমাকে ভুল ভুলে না ভাই। হ্যাঁ, ভুল আমি করেছি, তা আপনার কথায় বিশ্বাস করে ওই কবিতাকে বিয়ে করাটা আমার জীবনে মস্ত বড় ভুল হয়েছে। আমি আগে যদি জানতাম কবিতার সঙ্গে আপনার ভাই ভাস্কর ভাই, আত্মীয় বলি আমার স্বীকার করতে না চাও করো না। আপনার অনুরোধ বা কবিতার সঙ্গে আমাদের ভাই বোনের পবিত্র সম্পর্ক জড়িয়ে কালী এখন তুমি করো না ভাই। আমি কথা দিচ্ছি আর কোনোদিনও কবিতার সামনে এসে দাঁড়াবো না। সত্যি বলছে। হ্যাঁ ভাই, মানে সত্যের সঙ্গে এই সত্যটাও আজ আমি মনে এর সঙ্গে গেঁথে নিলাম। কবিতা আমার নিজের বোন নয় বলে তার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে হলো। তবে তোমাকেও বলে আসি, তোমাকেও বলে আসি ভাস্কর, যে ভুলের কারবার করে তুমি যে ভুলটাকে তুমি বড় করে দেখলে, সেই ভুল একদিন ভুল হয়ে ফুটে উঠবেই। আর সেদিন তুমি জানবে হতভাগিনী কবিতা ছিল আমার বোন, ছোট বোন। আপনি অনেক দুঃখের নদী পার হয়ে হতভাগিনী সুখের মুখ দেখেছে। সেই সুখের স্বপ্ন তুমি ভেঙে দিও না ভাই। কবিতা যদি আপনার কথা জানতে চায়, হতভাগিনীকে বলবে তার হতভাগ্য দাদা দুপুর ঘটনায় করে মারা গেছে। কি আনন্দ, আজ আমার কি আনন্দ। চোখের মুখোমুখি দাঁড়িয়ে আমার কাছে কৈফত দেওয়ার আগে একটা চরম সত্যকে আমি গলা টিপে খুন করলাম। আমি তো জানি ওদের ভাই বোনের মধুর সম্পর্কে কোনো কলঙ্ক ছিল না, তবু এই বিদ্যুতার আশ্রয় না নিলে আমি যে ধরা পড়ে যেতাম। কিন্তু কতদিন এইভাবে আমি নিজেকে লুকিয়ে রাখবো। আসল সত্যটা কিন্তু হবে, আর সেদিন সবাই জানবে আমার হৃদয় মনের বিনিময়ে। না, এ আমি চাইনি, তোমরা বিশ্বাস করে আমি চাইনি। আমি আমার স্ত্রী আদর্শ স্বামী হতে চেয়েছিলাম, কিন্তু শয়তানের দল যখন তার দিকে কামনার দৃষ্টিতে তাকিয়ে থাকে, মনে হয় ওই শয়তানদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের গলার ছুটি টিপে ধরে ভবনীরা সাঙ্গ করে দিই। কিন্তু পারি না, আমি পারি না, কারণ আমি যে ভুল বুঝে মালা আমাকে দূরে সরিয়ে দিল। এদিকে দাদা বৌদিকে আমি কোনো খুঁজে পাচ্ছি না। তবে কি তারা এই শহর ছেড়ে? না, আমি ভাবতে পারছি না আমি এখন কি করবো, কি করা কর্তব্য। নমস্কার। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কিন্তু আমি আপনাকে ঠিকই চিনি। মালার সঙ্গে আপনাকে এই পার্কে অনেকদিন ঘুরে বেড়াতে দেখেছি। আপনার পরিচয়? এই অধমের পরিচয় কি পরিচয় দিই বলুন তো? যা সত্যি তাই বলুন। শুনে আপনি খুশি হবেন। আমার খুশির উপরে আপনার পরিচয় নির্ভর করে না। সে তো বটে। জানেন, মালা আমার সঙ্গে যে এভাবে প্রেমের খেলা খেলবে ভাবতেই পারি না। আমি তাকে অন্ধের মতন ভালোবেসেছিলাম, তার বিনিময়ে সে কিনা আমাকে। তার মানে আপনি? আমি মালার প্রাক্তন প্রেমিক, অধমের নাম জয়ন্ত চৌধুরী। মালার সাথে আপনার কতদিনের পরিচয়? অনেক দিনে। মালার গানের শিক্ষক হিসাবে আমি নিযুক্ত হয়েছিলাম। তারপর অজান্তে কখন যে মনটা ও সেই সব সোনালি দিনের রোমান্টিক ছবিগুলো আজও আমার মনের উপরে জমা হয়ে আছে। আমাকে ছাড়া মালার এক মুহূর্ত চলতো না। কত হাসি, কত গান, কত রাত, সব মিথ্যে হয়ে গেল। এসব কথা আমাকে মালা
ভাবি স্ত্রী, তাই জানতে ইচ্ছে করছে আপনাদের বিয়ের সময় বাঁচবে কবে। আপনি নিশ্চিত থাকুন, আপাতত সেই সম্ভাবনা নেই। তাহলে আমার অনুমানই সত্য, সে অনুমান মালা আপনাকেও প্রত্যাখ্যান করেছে। সত্যি আচার শুনে মালার কোনো পার্থক্যই রইল না। চুপ করুন। মালা সঙ্গে আর দ্বিতীয়বার কথা বলে আপনাকে সহজে ছেড়ে দেবো না। কি বলছেন আপনি? আমি কোথায় আপনার ভালোর জন্য? কিন্তু আপনার চোখ মুখ যে অন্য কথা বলছে জয়ন্ত বাবু। আপনি এত বুদ্ধিমান আর এটা বোঝেন না, মানুষের মনের ছবি মুখের আয়নায় ভেসে ওঠে। হ্যাঁ, মানে ত্যাগই প্রেমের সত্যতা, আর সেই ত্যাগের মধ্যে দিয়ে আপনি দীক্ষা নেননি। অতএব আমি হঠাৎ করে বলতে পারি আপনার হৃদয়ে ভালোবাসা করা মাত্র আপনি দীক্ষায় আমাকে মানুষ চিনতে বা ভুলায় না জয়ন্ত বাবু। আপনার বাড়িটা মানুষের পরিচয় দিচ্ছে ঠিকই, কিন্তু ক্ষেত্রে একটা জানোয়ার কাজ করছে। খুব সাবধান, সময় থাকতে না ব্যস্ত করতে না পারলে মানুষের মর্যাদা আপনি পাবেন না। ব্যাপারটা কেমন যেন গোলমাল মনে হচ্ছে। তবে কি আরে অনারকে হাত করে মালার জ্ঞান যখন বিষিয়ে দিয়েছে, মালার জীবন থেকে তুমিও আউট হয়ে যাবে। মালা, সুন্দরী মালা, আমার সঙ্গে দেখা হাত করি না, মালাকে আমি চাই। তুমি কি আমায় ভালোবাসো? হ্যাঁ সব মন্দির শুনে হ্যাঁ, সবই শুনলাম। সেই সঙ্গে ভাবছি বম্বে থেকে নায়িকাদের উড়িয়ে নিয়ে যেও জনগণের প্রতি আস্থা রাখতে পারছেন না। না, মানে আমার ভয় শুধু ওই 3 নম্বর বস্তির ছোট লোকগুলোকে। ওরা আমাকে মোটেই সহ্য করতে পারে না। তাই ভোটের দিন ওরা যাতে ভোট না দিতে পারে, আমাকে তারই ব্যবস্থা করতে হবে। আপনি সবই তো জানেন স্যার, ওইটুকু কি পার করতে পারবে জয় কেউ রোধ করতে পারবে না। তবে হ্যাঁ, আমিও কথা দিচ্ছি, মন্ত্রী হয়ে আমি আপনাকে ভালো প্রমোশন পাই দেব। তখন হায়ার অফিসার হয়ে চেয়ার কন্ডিশন ঘরে বসে তার প্রয়োজন হবে না। আরে আমি না চাইলেও আমার তো একটা কর্তব্য আছে। আপনি আমার জন্য করবেন আর আমি আপনার জন্য কিছুই করবো না, তা তো হতে পারে না। তাহলে ধর্মের কাছে যে জবাবদিহি করতে হবে। বাহ, চমৎকার! আপনাদের রাজনৈতিক নেতাদের অভিধানে কোনটা ধর্ম কোনটা অধর্ম আমি আজও ঠিক বুঝতে পারলাম। কেন কেন? আপনাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য পুলিশকে আর কত নিচে না হবে। আইনের রক্ষক হয়েও পুলিশ যখন ধর্ষণ কেসের আসামি হয় তখনও কি একবারে মনে হয় না এই পুলিশের এই জঘন্যতম কাজের জন্য রাজনৈতিক নেতারা পরোক্ষ পাবে? আমি মন্ত্রী নয় বলে আমার মুখের পরে এত বড় কথা বলতে পারলেন? ঠিক আছে, আগে আমি মন্ত্রী হই, তারপরে কি করবেন? প্রশাসনকে দুর্নীতি মুক্ত করব, নইলে আমি মন্ত্রী তো ছেড়ে দেব। আপনি আমাকে শুধু কথা দিন স্যার, আপনি আমার পাশে থাকবেন। আর ভোটের দিন ওই 3 নম্বর বস্তির ছোট লোকগুলোকে ভোট কেন্দ্রে তৃষ্ণা নাই যেন ভেস্তে না পারে। ভোটারদের পবিত্র ভোটাধিকার আমি কেড়ে নিতে পারবো না। অসম্ভবকে সম্ভব করতে আমি জানি। তুমি কি আমায় ভালোবাসো? তার মানে আমি কি বোকা বলুন তো? না, ঠিক বোকা নয়। তাই আমি মন্দিরে আমার স্বপ্নে আমি বিভোর হয়ে আছি। তাই আমার সবকিছু এমন যেন গোলমাল হয়ে গেছে। কোথায় আপনাকে লোক দেখাচ্ছেন? না না, আনকে বলে গেছি। আপনাকে উপহার দেব।
কিনে নেবেন। দেখবেন আপনার স্ত্রী খুব খুশি হবে। মাফ করবেন, আপনি আমার নৈতিকতাকে জলাঞ্জলি দিয়ে স্ত্রীকে খুশি করতে চাই না। তাছাড়া কি নিয়ম মতো কাজ যদি আমাকে করতেই হয়, তবে তার আগে পুলিশের এই নীতিটাকে ত্যাগ করবো। সরকারের বেতনমুক্ত কর্মচারী হয়ে আমি সরকারের মুখে কলঙ্কের কালি মাখাতে পারবো না। দুদিনের ছোড়া পুলিশ অফিসার হয়ে একেবারে হিমালয়ের উপরে উঠেছে। আরে তোর সাহায্য না পেলে মন্ত্রী আগে হবই। একেবারে নিজের না বুঝে আমার সঙ্গে বাংলা হইতে সে এখন লাশ হয়ে পড়ে আছে। আমি মিসেস রায় বলছি। ও সন্তা পোষাচ্ছি? না না না, আপনার কোনো চিন্তা নেই। আজ রাতে আমার লোক আপনাকে মান পৌঁছে দেবে। হ্যাঁ অবশ্য ক্যাশ পেমেন্ট চাই। কি বলছেন? পুলিশের ভয়? আরে শান্তা প্রসাদজি, পুলিশকে ভয় করলে তো আমাদের বারবার বন্ধ করে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সব রিক্সা আমার। আচ্ছা রাখছি। মিস ডালিয়া এসো এসো, বাহ অপূর্ব। আপনি যেমন চেয়েছিলেন আমি ঠিক পেরেছি তো। সেই চন্দ্রিকা প্রসাদ তোমার প্রেমে টাকা ছাড়া আর কিছুই বুঝতো না। এখন তুমি ছাড়া তার কাছে কি বলছিল? আমি নাকি স্বর্গের অপ্সরী। আর শান্তা প্রসাদকে আমাকে দার্জিলিং বেড়াতে নিয়ে যেতে চান। নিশ্চয়ই যাবে। আগে আগে ওই বড় মাছটাকে শান্তা প্রসাদ আমাকে বিজনেস পার্টনার করবো বলে কথা দিয়ে কথা রাখে। আজ আমি এমন টাকা দেবো যাতে সে আর কোনোদিন সোজা করে দাঁড়াতে না পারে। আর মিস্টার বাতাস মারা গেছে। মিস ডালিয়া আমি কিন্তু ওদের কাউকে ভালোবাসি না। আমি কি হলো? আমলে গেল বলো। আপনার দেখার চোখ নেই, আপনি দেখতে পান না। তুমি আমি ভালোবাসি তোমাকে 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 কাছে পাওয়ার জন্য আমার হৃদয় টুকরি টুকরি কাছে প্রিয়তম। আমি বুঝতে পারি তোমাকে মিথ্যে মিথ্যে ভালোবাসা অভিনয় করতে হবে না। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ভালোই বাসো না। প্রমাণ চাও? প্রমাণ? আজকে রাতটা হবে শুধু তোমার আবার ড্রিঙ্কস করে চঞ্চল হরিণ হরিণের মতো আমরা দুজনে আদিম খেলায় মেতে উঠবো। সত্যি? আমি মিথ্যা বলি না ডালিয়া। ও আজ আমার কি আনন্দ হচ্ছে। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে কথা কিছু বলার আছে, আমি বলতে পারি না মুখে তোমার দিলে শরম লাগে দিলে শরম লাগে তোমাকে চাই আমি আরো কাছে।
একটা জলজান্ত মানুষকে খুন হতে দেখলে? হ্যাঁ, ছাদে দাঁড়িয়ে আমি সব কিছু দেখেছি। বিভৎস দৃশ্য, সারা শরীরটা রক্তে ভেসে যাচ্ছে, জন্তুকে যেন ঠিক বেরিয়ে আসতে চাইছে। তুমি বেখাই ভয় করতো, গণপতি নিজের দোষে মারা গেছে। আমার সঙ্গে পাঞ্জা লড়তে গিয়েছিল, তাই তাকে আমি পৃথিবীর চিরতরে থেকে সরিয়ে দিয়েছি। মানুষ খুন করতে তোমার হাতটা এতটুকু কেঁপে উঠলো না? তাহলে তো তুমি আমাকেও যখন তখন খুন করতে পারো। আমি এত বোকা নই। এত সুন্দর সোনার হাতটা কি গলা দিকে মারবো? আর ভাস্করকে? সে তো অনেক আপনার কাপড় হয়ে গেছে, মদ ছাড়া এখন সে কিছুই বোঝে না। তবে হ্যাঁ, আমার সঙ্গে চাল করলে আমি তাকে ফোন করতে বিন্দু মাধ্যমে দ্বিধা করবো না। ও তুমি বেরো না, সেই মানুষটাকে তুমি একটু বাঁচতে দাও। ঠিক আছে, তুমি যখন চাও না তখন যতদিন তার পৃথিবীর আলো বাতাস উপভোগ করবে। সেই সঙ্গে তোমাকে আরো একটা কথা বলে রাখছি, স্বামী বলে তাকে তুমি অহেতুক দয়া দেখিও না, তাকে তুমি শুধু ধরবে। আজ যারা টাকার বান্ডিল নিয়ে তোমার দরজায় দাঁড়িয়ে আছে, তারাই তো তোমার আপনজন। এই সত্যটা যেন ভুলে যেও না। তোমার উপদেশ আমি মেনে চলবো। এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। প্রথম বাধ্য হলেও এখন তুমি বাধ্য হয়েছো। আচ্ছা, এখন আমি চলি, কয়েকটা দরকারি কাজ সেরে আমি সন্ধ্যের আগে ফিরে আসবো। আর সঙ্গে করে নিয়ে আসবো আমাদের ধুলো সজ্জার না না শয়তান না, তাদের পারবি না শয়তান, তাদের পারবি না। তার আগে মদের সাথে ওষুধ মিশিয়ে তোকে আমি বেহুশ করে দেবো। কিন্তু কতদিন এমনি করে আমি নিজেকে বাঁচিয়ে রাখবো? আমার কি মুক্তি নেই, আমার কি মুক্তি নেই। এই তো সে অশোক মানুষ যেখানে রাক্ষস রাজ রাবণ আমার প্রাণ প্রিয়াসীতাকে বন্দি করে রেখেছে। বন্দিনী সীতা আজ তাই ডুকরে ডুকরে কাঁদছে। রাবণের শয়তানে আমি ধরে ফেলেছি। জটায়ু যেটা সব বলেছে। দেখতে পাচ্ছি না কেন? বুঝেছি রাবণের ভয়ে তারা সবাই লুকিয়ে পড়েছে, কেউ নেই এই হতভাগ্য রামচন্দ্রের পাশে। আজ কেউ। আচ্ছা, বিভীষণ কি অন্যায়ের সঙ্গে আপোষ করেছে? নইলে সে এখানে আসছে না কেন? আমাকে সীতা উদ্ধারে সাহায্য করছে না কেন? বিভীষণ, তুমিও শেষে লোভের পাশ গলায় পড়ে তোমার বিবেক মনুষ্যত্ব সব কিছু জলাঞ্জলি দিলে। আমি দেখতে পাচ্ছি না। তুমি বুঝেছি, রাক্ষস রাবণ তোমাকে এখানে বন্দি করে রেখেছে। আচ্ছা, আমি যদি তোমাকে সাহায্য করি, তুমি আমাকে সীতা উদ্ধারে সাহায্য করবে? বলো না, বলো, আমাকে সীতা উদ্ধারে সাহায্য করবে? আমার প্রাণপ্রিয়া সীতা উদ্ধার করা না পর্যন্ত আমি মরেও শান্তি পাবো না। কতদিন সে বনে ফুলের মালা খেতে আমার পায়ে দেয়নি। না, আমি নিশ্চয় হয়ে থাকবো না, একাই বর্জ্য হয়ে বেড়ে পড়বো। রাবণকে ধ্বংস করে আমার প্রাণপ্রিয়া সীতাকে উদ্ধার করবো। যাচ্ছি, আমি যাচ্ছি। আসতে বলবি। শয়তান যখন এসব
বিশ্বাসঘাতিনী নয়, সীতা বিশ্বাসঘাতিনী নয়, সীতা অসতী নয়। আমার সন্তানকে ঘিরে আমি সুখের স্বপ্ন দেখেছিলাম। আজ সেই অপরাধে ওরে অবুঝ ভোর, তুই কেন বুঝিস না যে ফুলের চারা রোপণ করে ফুলের আশা করা কি আমি ভুল করেছি, মহা ভুল করেছি। তাই তো জীবনে আমি এক মুহূর্তের জন্য শান্তি পেলাম না, শান্তি পেলাম। জীবন বড় বিষময়। তোমার খুব কষ্ট হচ্ছে স্বামী। আমাকে তুমি চিনতে পারলে না? তোমার খোকা হাসবো না? 25 বছর আগে তুমি যদি বলতে আমার খোকা, তাহলে আমার এই সাজানো সোনার সংসার ভেঙে ছারখার হয়ে যেত না। আর বলবো না সরজু, আমি অপরাধী, তুমি আমাকে শাস্তি দাও। শুধু একটা অনুরোধ, একটিবার শুধু আমার খোকাকে দেখতে দাও। না, খোকাকে দেখতে পাবো না। তোমার তো সন্তান আছে, তোমার সেই সুযোগ্য সন্তান বংশের মুখ উজ্জ্বল করবে। তুমি তাকে নিয়ে সুখে থেকো, সুখে থেকো। আর বলো না সরজু, তুমি যদি জানতে আজ আমি কত অসহায়, তোমাকে আমি বলে বুঝাতে পারবো না সরজু। একটা দুর্বিষহ যন্ত্রণা আমার বুকে বসা বেঁধে আমাকে ক্রোধে নিশ্চিন্ন করে দিতে চাই। হ্যাঁ, আমি মরতে চাই, আমি মরতে চাই। তার আগে একবার আমার খোকাকে দেখতে চাই, আমার খোকাকে। তোমার খোকা নয়, আমার খোকা, আমার খোকা, শুধু আমারই খোকা, আর কারো নয়, কারো নয়। সরজু, 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 তুমি কোথায়? তবে কি এতক্ষণ আমি পিপাসার মুখ ভেঙে যাচ্ছে। আমি চলে এসেছি। না, খাও বাবা। কি হচ্ছে বাবা? তুমি এমনি চিৎকার করে উঠলে কেন? ভয় পেয়েছি বুঝি? ওরে, অনেক বড় ভয় আমাদের বুকে নিয়ে বেঁচে আছি। এই ভাষা তো আমি চাইনি, হে জীবন জীবন না। বলে নারী না, আমার মতো এই অপরাধকে বাবা বলে ডাকিস নে। জানিস, নিশ্চিত আমাকে বাবা বলে ডাকে না। আমার তখন ওই নেই বলে আমার বাবা যোগ্যতাটাও নেই। দাদা যে এমন অমানুষ হয়ে উঠবে, আমি স্বপ্নেও ভাবিনি বাবা। আমি বুঝি কোনোদিন ভেবেছিলাম না মা, আমার সন্তানকে ঘিরে আমি অনেক সুখের স্বপ্ন দেখেছিলাম। আজ সেই স্বপ্নের নদী
ভেসে যাবে এটা আমি কোনোদিন ভাবতে পারিনি রে মা। বাবা শান্তি নেই রে মা, হে জীবনে আমার কোনো শান্তি নেই। আমি এই ছোট বুকে অনেক হয়েছি, আর আমি ব্যথা ধরে রাখতে পারছি না। তাই তো আমি ঈশ্বরকে সব সময় দেখি বলি, আর কেন দয়া এই জীবন যন্ত্রণা থেকে আমাকে অব্যাহতি দাও থাকো, আমাকে অব্যাহতি দাও। দাদার জন্য আজ বাবার এই অবস্থা। দাদা যদি মানুষের মতো মানুষ হতো তাহলে দাদা আমার বাবা আজ এখানে চোখে জল ফেলতো না। বিহারিদা তুমি তার মানে ভুল বুঝে দুধে সরিয়ে দিলে। বিহারিদা আমার তখনই মনে হয়েছিল কোথাও একটা গন্ডগোল আছে, তাই তো ঘুরে ঘুরে আমি আসল সত্যটাকে উদ্ধার করলাম। কি সেই আসল সত্য? হ্যাঁ গো দিদিমণি, আসলে বনানী মেয়েটা থাকতো অভিনেত্রী। আজ তার বাসায় গিয়ে কি জানলাম জেনেছো তুমি? জয়ন্ত মাস্টার বনানীকে দিয়ে তোমার মনটাকে মিশিয়ে দিতে চেয়েছিল, যাতে তুমি অর্পণ দাদাবাবুকে ত্যাগ করে ওই লম্পটের গলায় তালা দাও। ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিলাম, কিন্তু অর্পণের সঙ্গে ওই তোলা ওই ছবিটা অর্পণ দাদাবাবু কলেজের নাটকের অভিনয় করেছিল, বনানী করেছিল নায়িকার অভিনয়। সুযোগ বুঝে লম্পট জয়ন্ত চৌধুরী ওই ছবিটাকে কাজে লাগিয়ে, কিন্তু শেষ রক্ষা হলো না। মিথ্যার ফানুস আপনা হতেই চুপসে গেল। সে কি এত বড় শয়তান? আমার কথা বিশ্বাস না হয় বনানীর বাসায় চলো, আজ তোমাকে নিজে মুখে সব কথা বলবে। শয়তান জয়ন্ত চৌধুরী আসল স্বরূপদার চেনা হয়ে গেছে। কি ভুল না আমি করেছি, সরকারের কথা বিশ্বাস করে অর্পণকে আমি আমি কোথায় তোমার মুখের হাসি দেখবো বলে এত কষ্ট করে ঘুরে ঘুরে আসল সত্যটাকে উদ্ধার করলাম, আর তুমি কিনা না। হ্যাঁ, তোমরা দেখছি আমাকে পাগল না করে ছাড়বে। কি আর করবে, অর্পণ দাদাবাবুর কাছে চলে যাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আমি এই মুহূর্তে অর্পণের কাছে যাবো। মানুষই তো ভুল করে দিদিমণি, আমি কোন মুহূর্তে অর্পণের কাছে যাবো? আর সেই মানুষই করে সেই ভুলের সংশোধন। এখনো সময় আছে, অর্পণ দাদাবাবুর কাছে চলে যাও, ক্ষমা চেয়ে নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ 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 ঠিক বলেছো বিহারিদা, তুমি ঠিক বলেছো। আমি এখনই আমার অর্পণের কাছে ছুটে যাব, তার কাছে ক্ষমা চাইতে যাব। তার ক্ষমা না পেলে আমি যে মরে ওই শাস্তি পাবো না বিহারিদা, আমি যে মরে ওই শাস্তি পাবো না, আমি যে মরে ওই শাস্তি। রে বিহারি, কি এত ভাবছিস তুই? সংসার চিড়িয়াখানায় আমরা সবাই এক একটা আজব জীব। সৃষ্টিকর্তা ভগবান আমাদের সবাইকে মানুষ করে পাঠালেও আমরা মানুষের ধর্ম পালন করি না, আর এখানেই আমাদের পরাজয়, চরম পরাজয়, চরম পরাজয়।
সহধর্মিনী বনানী তাহলে অনেক দূরে গিয়ে গিয়েছিল। আরে বনানীর মতন মেয়ে সহবাসিনী হতে পারে, কিন্তু সহধর্মিনী মোটেই নয়। কিন্তু ওই বনানীর জন্য আমার সমস্ত প্ল্যান প্রোগ্রাম সব আপসেট হয়ে যাবে। মালাকে আমি তার কিছুতেই হতে দেব না, যে কোনো মূল্যেই হোক মালাকে আমার চাই। প্রয়োজনে বনানীকে আমি পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেব। আরে এসো এসো, এই যেন মেঘনা চাইতেই তো আপনি এখানে কি বললেন আপনি? আমার জন্য? হ্যাঁ, আমি তোমাকে কত ভালোবাসি, সেদিন তুমি আমাকে কত অপমাননা করলে, তাতে আমি কিছুই মনে করিনি, কারণ আমি জানি রাগের পরে আসে অনুরাগ। চুপ করুন, আপনি কি মানুষ? অফকোর্স আমি একজন খাঁটি মানুষ। সত্যি কথা বলতে কি, আমার মতন আদর্শ প্রেমী তুমি কোথাও খুঁজে পাবে না। কোথায় যাবে? সে খোঁজে আপনার কি দরকার? দরকার আছে বই কি জানো মালা, রাতের শেষে দিনের সূর্যকে মানুষ যতখানি ভালোবাসে, আমিও তোমাকে ঠিক ততখানি ভালোবাসি। ভালোবাসার শব্দটা আপনার মুখে মানাই না। আপনি যে কত বড় নিজ তার প্রমাণ আমি পেয়েছি। ওই বনানীকে হাত করে আপনি আমার সবই তো জেনে গেছো দেখছি, কিন্তু বোধহয় এটা জানো না, জয়ন্ত চৌধুরীর মুখে আগুন জ্বেলে দিয়ে তুমি আর দূরে থাকতে পারবে না। এতদিন আমি ধৈর্যের পরীক্ষা দিয়েছি, কিন্তু আর নয়, আমার আজ তোমাকে আমার বুকে ধরা দিতেই হবে। সাহস আমার একটু বরাবরই বেশি সুন্দরী। আমি এতদিন শুধু তোমাকে শুধু দয়াই দেখেছিলাম, কিন্তু আজ আর নয়, ভোগের মধ্যে দীক্ষা নিয়ে আজ তোমাকে আমি পরিপূর্ণভাবে এসো এসো শেষ করতে পাই না বাবা ভাই। আরে আপনি সেই মহাপুরুষ না? তাহলে যাকে যা ভাবা হয় সেটা নয়, তাহলে প্রকৃত মানুষ কোথায়? কে তুই? দেখি আমাকে চিনতে পারলে না বাবা ভাই? সত্যি আপনার শিবশক্তি একেবারে দুর্বল হয়েছে। আমি কিন্তু আপনাকে ঠিক চিনেছি। আপনি তো সভ্য সমাজের সভ্য মানুষ, ঈশ্বরের আশীর্বাদ। তাহলে আপনার এই জঘন্য চরিত্র কেন? কি বলতে চাস তুই? আপাতত একটা কথাই বলতে চাই, ওই ভদ্রমেলে হাতটা ছেড়ে দেন। কেন? তোর ভয়ে? তো আলোকে ভয় করে বাবু সাই। বড় বড় কথা বলতে হবে না, যা চলে যা এখান থেকে। এনে টাকাগুলো রাখ। এর চেয়ে অনেক বেশি টাকা আমি আপনাকে দেব। আপনি পাবেন একটা নারী লোভী জানোয়ারের হাতে তুলে দিতে। তবে সুয়ার এতদিন আমি আপনাদের অনেক লাঞ্ছনা বঞ্চনা সহ্য করেছি, কিন্তু আর নয়। এবার আমি সেই সব শয়তানদের বিরুদ্ধে কর্তব্য পাস করে অসামাজিক কাজে লিপ্ত থেকে আজ দেশকে নরকের পথে ফেলে দিচ্ছে। হাতটা ছেড়ে দাও ভাই। এ মানে তুমি বিশ্বাস করো
ও আমার স্ত্রী, মাথায় গন্ডগোল আছে না? আর বলতে হবে না, এখন যাচ্ছে যাচ্ছি, তবে যাবার সময় একটা কথা বলে যাই মালা, যে আশায় আমাকে তুমি ত্যাগ করলে সে আশা তোমার কোনোদিনই পূর্ণ হবে না। অচিরেই আবার আমাদের দেখা হবে। চলি মালা। মানুষের শোভা পায় না, এই সত্যতা মানুষ কবে উপলব্ধি করবে? দাঁড়ান দাঁড়ান দাদা। মানে আপনি আমাকে দাদা বলে? হ্যাঁ দাদা। বলো, আবার দাদা বলে ডাকো। দাদা, তোমার ওই মুখে মধুর দাদা ডাক শুনে আমার বুকের ভেতরটা কেমন জানো দাদা, কি মধুর শান্তি, কি পরম তৃপ্তি। হারাইনি আমার কিছুই হারাইনি। যে জীবনের প্রতি আমার চরম বিতৃষ্ণা জন্মেছিল, এই জীবনে আবার নতুন করে না না আর আমি এখানে দাঁড়িয়ে থাকবো না। আমি তুমি চলে যাচ্ছ দাদা। দাদা, সত্যি এই পৃথিবীতে এখনো মানুষ আছে, তাই তো জগৎ সংসার এখনো মিথ্যে হয়ে যাবে না। একটি ভালোবাসার সঙ্গে একটি ভালোবাসার হৃদয়ে বন্ধন, সেই সূর্যের উদ্ভাসিত হয়ে প্রমাণিত হয় যে সত্যের মৃত্যু নেই। এভাবে তুমি মুখ ফিরিয়ে দিয়ে দেওয়ার পর বিশ্বাস করো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তারপর আমি তোমার ছুটে যাচ্ছি আমার পর। কিন্তু কেন এই লম্পটের কাছে? আসল সত্য আমি জেনেছি এখন। তোমার মুখ থেকে আমাকে ছেড়ে দেওয়ার জন্য ওই লম্পট জয়ন্ত চৌধুরী ষড়যন্ত্রের জাল পেতেছিল। আর সেই ষড়যন্ত্রের জাল ছিঁড়ে ফিরে হয়ে আজ প্রমাণিত হয়েছে তুমি কোনো কলঙ্ক নও। তুমি এভাবে মুখ ফিরিয়ে আছো, তুমি কি আমার সঙ্গে কথা বলবে না? তুমি কি তোমার মালাকে ক্ষমা করতে পারবে না? আমি ভাবতে পারছি না আমি এখন কি করবো। আর তোমাকে কিছুই ভাবতে হবে না গো, শুধু বলো তুমি আমাকে ক্ষমা করেছো? দয়া করে তোমার এই রক্তবর্ণের মালাকে তুমি ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও। জানতাম তোমার মুখ বুঝতে পারছি। এই দেখো আমার কান্দে চোখে জল ফেলে আমি কিন্তু ভীষণ রাগ করতেছি। এই কদিনে তোমার চেহারাটা কেমন যেন হয়ে গেছে। আমার মনে হচ্ছে একটা বিরাট ভুল হয়ে গেছে। কেন, কি হয়েছে? আর সেই ধরে আমি দিশাহারা হয়ে গেছি। কি হয়েছে তোমার? কি হয়েছে দাদা বৌদি? শয়তানের পরীক্ষায় বন্দী হয়ে তারা আমি বুঝতে পারছি না তার কেমন করে উদ্ধার করবো। উদ্ধার করতেই হবে। আমি একাই খরচ হয়ে হেঁটে পড়বো, 6-7 বছর শিক্ষা দিয়ে ফিরিয়ে আনবো। আমি আমার ঘরে ফিরে যাবো হাসি। কবিতা, আপনি কি অবস্থা হয়েছে? মাথার পিঠে আমার রক্ত ঝরছে, হৃদয়খানা আমার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, তবুও আমি সোজা হয়ে দাঁড়িয়ে আছি। তাই তার মুখে হাসিটা দিকে আমি যে মরতে পারি না। দাদা বৌদি সন্ধান আমি পেয়েছি। কবিতা পেয়েছো? তাহলে দেরি করছো কেন? জানো অর্পণ, কবিতার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পরে ছয় তারা কাছে জোর করে ধরে নিয়ে গেল
তার পোশাক গুন্ডারা আমার মাথায় লাঠি মেরে রাস্তায় ফেলে দিল। আমি ফিরতে দেখি ভাস্কর আমার সামনে দাঁড়িয়ে, সে আমার পাশে দড়ি ধরে কাঁদতে কাঁদতে সে একটা কথাই বললে, দাদা সে যে আপনাকে যে কথা বলেছি সে কথা মুখের কথা, মনের কথা নয়। কি দাদা বলেছিল? সে কথা জানতে চেও না, সেসব কথা আমি মন থেকে মুছে ফেলেছি ভাই। আপনি কাঁদছেন? না না, কান্না কেন? কান্না মানে তো পয়সাকে পূরণ করে নেওয়া। না না, আমি এত সহজে পয়সা স্বীকার করবো না ভাই। জানো অর্পণ, এই প্রথম ভাই ফোঁটার দিনে কবিতা আমার কপালে ফোঁটা দেয়নি, আমার যে কত কষ্ট। এভাবে ভিড় করবে না কবিতা। চলো আজই আমরা খাই দিয়ে পুলিশকে সব কথা জানাই। হ্যাঁ আর এক মুহূর্ত দেরি করে ঠিক হবে না। চলো কবিতা। হ্যাঁ হ্যাঁ চলো ভাই, শয়তানদের নাক পাশ থেকে ওদের যে মুক্ত করতেই হবে, ওদের যে মুক্ত করতেই হবে। আর আমাকে ধরে রাখতে পারবি না, সবাই খেলা দেখে এবার আমাকে আপন ঘরে নিয়ে যেতে হবে। বলো না দাদা, আর এমন করে কে বলো না, তুমি চলে গেলে। জন মানে যে মরতেই হবে, কেউ আগে দাদা মৃত্যুকে কেউ পাঠিয়ে পারে না, কেউ পারে না। তাই বলে তুমি দুঃখ করি না রে বোন। দাদা দীর্ঘ 25 বছর আগে সেই ঝড় চলে রাখে আমার জীবনটা যে করবো তোদের মধ্যে আমার আমি সব কিছু ফিরে ফিরে খুব ভাগ্যবান। তুমি চুপ করো দাদা, তুমি চুপ করো, চুপ করো। বলো দাদা বলো। কিন্তু বলতে পারি রে, যদি তোর স্বামীর সঙ্গে টাকা হয় সে যদি তোকে দিয়ে দিতে চায় তবে তুই তোর নিজের ঘরে ফিরে যা। সময় দেয় পর অন্ধকার অন্ধকার চারিদিকে শুধু অন্ধকার। আমাকে হাততালি দিয়ে ডাকছে, আমাকে বাড়ি চলে যেতে হবে। আমাকে বাঁচিয়ে রাখতে পারবে না। বড়দের লাল পাড় শাড়ি, কপালে কপালে সিঁদুরে মস্ত বড় টিপ। মা আমাকে তুমি চলে তুলে দাও মা। আমি তোমার কোলে মাথা রেখে মহাশান্তিতে দাদা 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 তুমি চলে গেলে দাদা, আমাদের ছেড়ে তুমি চলে গেলে দাদা। আমি পারবো না, আমি জানি তোমার খুব কষ্ট হয় দাদা, কষ্ট। এই দেখো, আমি মামার জন্য ফল আর ওষুধ নিয়ে এসছি।
তাড়াতাড়ি আমাকে ওষুধটা খাই না। বাড়িতে শুয়ে গেল কি হয়েছে মা? আমাদের ফাঁকি দিয়ে চলে গেছে বাবা, চলে গেছে। যতক্ষণ এই কাজটা আমি হাসিল করতে পারছি ততক্ষণ আমার মনে শান্তি নেই। শয়তানের সামনে দৃষ্টি যখন নিয়ে এসেছি, না না আজ তো দৃষ্টি কোনো কারণ নেই। সেই হিরোটা যদি হয় জানবো এতদিন একটা মহৎ কাজ করতে পেরেছি। তা করতেই হবে। আর কতদিন অপেক্ষা করতে হবে তুমি বাবু? আপনার কথা বিশ্বাস করে আমরা ঠকবেন না। আমরা হ্যাঁ একটা কথা, ভাস্করের কবিতাকে নিয়ে আপনারা অনেক দিন চলে যাবে। শয়তানের সামনে দৃষ্টি ওদের যেন খুঁজে না পায়। সে আপনাকে বলতে হবে না। আমি বেঁচে থাকতে আমার দাদা বৌদির গায়ে কাঁটার আঁচল লাগাতে দেবো না। আমি আমার বোনকে গরমের মতো ঘিরে রাখবো, কেউ তার ক্ষতি করতে পারবে না। আপনাদের অসংখ্য ধন্যবাদ। কইরে কবিতা তোদের হইল? কতদিন পর আজ আমি বৌদিকে দেখবো। আমার সেই লক্ষ্মী প্রতিমা বৌদি ভয় করছে, আমার ভীষণ ভয় করছে। ওই শয়তানটা হয়তো আবার আমাকে। বৌদি দেখি ঠাকুরপো, ঠাকুরপো তুমি এখানে? এই কামাস অর্পণ সাহস ওর তন্ন তন্ন কথা খুঁজে বেরিয়েছে। হ্যাঁ বৌদি, আমি তোমাদের জানি ভাই, আমাদের ছেড়ে থাকতে তোমার খুব কষ্ট হয়েছে। দাদা, সেদিন শয়তানের হুকুমে তোমার মাথায় আঘাত করতে বাধ্য হয়েছিল। তুমি কেমন আছো দাদা?
ভালো আছি রে বোন। তোদের আবার ফিরে পাবো, মরা গাছে ফুল ফুটবে, সেই তোদের জীবনে বইবে হাসির বন্যা, সব সেই আনন্দ বুকে নিয়ে শত সরসর আগা আমি যে হাসি মুখে বড় করে দিতে পারি রে বোন। আমরা তোমাদের এখানে নিয়ে যেতে এসেছি, কিন্তু ঠাকুরপো আমি যে খারাপ হয়ে গেছি। বারবার একই কথা বলো না কবিতা। আমি তো জানি ফুলের কোনো কলঙ্ক তো স্পর্শ করতে পারিনি, ফুলের মতোই তুমি পবিত্র। শয়তানরা শত চেষ্টা করেও তোমার পবিত্রতা নষ্ট করতে পারিনি। ক্ষমার অযোগ্য আমি, তবু তোমার কাছে ক্ষমা চাইছি কবিতা। অমন কথা তুমি বলো না, ওই কথা বলে তুমি আমাকে অপরাধের সাজিও না। দাদা অনেক কষ্টে আমি তোমাদের সন্ধান পেয়েছি দাদা। আজ তিন বাবুর সাহায্যে আমি তোমাদের এখান থেকে মুক্ত করে নিয়ে যেতে এসেছি। চলো ভাস্কর। কিন্তু কবিতা আমি যে পরাজিত মুখ নিয়ে আমি যে আপনার সামনে দাঁড়াতে পারছি না। একটা চরম সত্যকে ঢাকতে গিয়ে আপনাকে আমি অনেক কটু কথা বলেছি, অনেক লাঞ্ছনা দিয়েছি। না না, আপনি আমাকে ক্ষমা করবেন না কবিতা। আমার অপরাধের শাস্তি আমাকে দিন দিন দিন। ঠিক ভাস্কর, এখন অত যাওয়ার সাজ না ভাই। তাছাড়া তুমি আমার অতি বড় আপনজন। তোমার সেদিনের কথা আমি সব মন থেকে মুছে ফেলেছি ভাই। সত্য আর সব সময় প্রতিষ্ঠিত চলেছে, আর সেই আনন্দ বুকে নিয়ে আনন্দ আর সীমানে। আপনারা দেরি করবেন না, বিপদ কোন দিক দিয়ে আসবে কিছুই বলা যাবে না। আপনারা চলে যান, আমি ওদিকটা গিয়ে একটু দেখে আসছি। এই জীবনে তোর সঙ্গে হয়তো দেখা হলো না বোন, তোর এই নাটকের ছবিটা ভুলে গিয়ে স্বামীর সঙ্গে তুই মনের সাথে ঘর বানিস বোন। আর একটা ছোট্ট অনুরোধ, তুই চেষ্টা করে দিবি আমার মৃত্যু সংবাদ পাস অধম করার জন্য পৃথিবীতে আমাদের চোখের জল ফেলিস বোন, চোখের জল ফেলিস। মানুষের একটি পরিবর্তন, অথচ এই তুহিনটা একদিন বিবেকের কথাতে মানুষ যখন জর্জরিত হয় তখন তাদের জীবনের আশেপাশে ভুল এই নামেই ফুটে ওঠে। তুহিন বাবুকে বাঁচাতে আমাদের সব রকম চেষ্টা করতে হবে। এই আবর্জনা করে দিকে আমি শেষ হতে দেবো না। মনের মাথায় আছে আমরা গাড়িটাকে ফলো করতে যাবো বলে হয়, তাড়াতাড়ি এখানে চলে যেতেই হবে। হ্যাঁ চলো। কিন্তু তোমাকে তো আমি চিনলাম না। আমি মানে না মানে কেন বলছি? বুঝেছি ভাই, বুঝেছি। মালা মানে তোমার গলার মালা। সত্যি তোমাদের দুটিতে না খুব সুন্দর মালা। কিন্তু আমি ভালোভাবে বুঝেছি। কিন্তু দিদি এখানে এসে যা বুঝলাম তাতে তুমি হয়তো কখনো আমাকে মেনে নিতে পারবে না, ক্ষমা করতেও পারবে। কেন ভাই? কারণ তোমাকে যে শয়তান অক্টোপাসের মাধুরী বেঁধে রেখেছিল, যেখানে তুমি বন্দী ছিলে, আমি যে সেই শয়তান নিশীথের বোন। তাতে কি হয়েছে বোন? তোমার দাদার অপরাধের শাস্তি তো আর আমি তোমাকে দিতে পারি না, তাহলে কি আমার এই ঠাকুরকে শাস্তি দেওয়া হবে, তাই না? ঠিক বলেছি বোন। অপরাধ করে একজন আর শাস্তি পাবে অন্যজন, এই যে কিছুতে হতে পারে না। চলেন বগুড়া, আমরা এখান থেকে যাই। হ্যাঁ হ্যাঁ চলো। মনে করো একটা দুঃস্বপ্নের রাত্রি, এই দুঃস্বপ্ন রাত্রি কেটে গিয়ে নবপ্রভাতে আলোকে ঝর্ণাধারায় স্নান করে আজ থেকে তোমরা শুরু করো নতুন জীবন। জানতাম না শয়তানের লেজে থেকে আমি অনেক কাজ করেছি। আজ এতদিন পরে একটা ভালো কাজ করতে পারে নিজেকে ধন্য মনে করেছে, কিন্তু সে আছে ওই পথ চাইবে। ওই বিরক্তকে দিতেই হবে তুমি, নইলে আমার হাত থেকে তোর রেহাই পাবে না। স্যার আপনি অসময়ে দেখে আমাকে খুব অবাক হয়ে গেছে, তাই না? না না মানে আপনি বলেছিলেন রাত্রে ফিরবেন। পুলিশ আমাদের গোপন আস্তানার সন্ধান জেনে গেছে। শুধু তাই নয়, আমাদের গোপন তথ্য তাদের কাছে পৌঁছেছে। ওর দ্বারাই সম্ভব। স্যার আপনি কি হলো? ভয়ে এমন চমকে উঠলি কেন?
তুই হ্যাঁ বলে আমি বুঝতে পারি কি বলতে চাস, কিন্তু আজ আমি তোর কোনো কথাই শুনবো না। ও কি ডালিয়া ঘরে দরজাটা খুলে দিল কে? কি হলো? ডালিয়া কোথায়? চলে গেছে। তুই তাদের চলে যেতে সাহায্য করেছিস? মানুষের কাজ করেছি। ওরে আমার মানুষ রে, মহাপুরুষ কাজের বড় সাপ দিয়েছে, তোর সেই সাপ আমি জন্মের মতো ঘুচিয়ে দেবো। তবে আছে আর তোর এই মহৎ কাজে মৃত্যুকামী ঘাচ্ছ করে না। তবে কাছে আর আমি তোকে বুকে জড়িয়ে ধরি। হাতে সময় নেই, না হলে তোর এই মহৎ কাজের উপযুক্ত জবাব পুরস্কার দিতে আমি তোর ওই দেহটাকে কেটে নুন ছিটিয়ে দিতাম। কিন্তু তা যখন হলো না, আজ আমি তোকে আমি পুলিশের বাড়ি না না, পুলিশকে আমি তো ধরা দেবো না। পুলিশের চোখে ধুলো দিয়ে আমি ওই পিছনের দরজা দিয়ে পালিয়ে যাবো। পালিয়ে গেল, শয়তানটা পালিয়ে গেল। পুলিশ অবস্থা দিক থেকে এলো বলে মনে হচ্ছে। দেখি আপনার এই অবস্থা, পাখি উড়ে গেছে স্যার। ঠিক আছে, কতদিন নিশ্চিত রায় নিজেকে লুকিয়ে রাখবে, ধরা তাকে দিতেই হবে। সেপাই হ্যারিয়া, একে গাড়িতে তুলে নিয়ে এখনই হসপিটালে নিয়ে যাও, আমি ওদিকে দেখছি। লোভের পরিণতি কি ভয়ঙ্কর! আমি একদিন লোভ করেছিলাম, খেলে পায়ে দেওয়া যায়, বুকে হেরে আপনাদের পাবে প্রায় শিষ্য করতে। চলো না, নিয়ে যাও। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে পথকে আশ্রয় করে পথের মানুষের করুণা নিয়ে বেঁচে থাকবে। ও খিদের পেটটা বাড়ি চলে যাচ্ছে, আমি খাবো। সতীন রায়, শেষ পর্যন্ত তুমি ভিক্ষের খাবার দিয়ে তোমার পেট নামক রাক্ষসটাকে শান্ত করতে চাইছো। আপনি এখানে এইভাবে বসে আছেন কেন? আপনার কি শরীর খারাপ? না মানে বেশ, আমি বেশ বুঝতে পারছি আপনার শরীর খারাপ। আপনার যদি অসুবিধা না থাকে আমার সঙ্গে গাড়িতে চলুন, আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেবো। তুমি কি হলো? আমাকে অমন করে দেখছেন কি? বুঝেছি, আপনি বোধ হয় আমাকে বিশ্বাস করতে পারছেন না। তুমি কে বাবা? ঠিক তোমাকে দেখে মনে হচ্ছে আমি একজন সাধারণ মানুষ। ছেলে আজ আমার জীবনের প্রাণ আনন্দের দিন। এই শহরে বিচিত্র গুণীজনেরা রবীন্দ্র ভবনে এক সময় আমাকে শ্রেষ্ঠ নাগরিকের সম্বর্ধনা জানিয়েছে। তুমি যদি আমার তোমার নাম কি বাবা? শঙ্কর। বেঁচে থাকো বাবা, তুমি বেঁচে থাকো। নাকি শঙ্কর হয়ে সমাজের সবই কণ্ঠে ধারণ করো। দেখি আপনার কাজে চলছে, আপনি করে যাবেন। আপনার কোনো ভয় নেই, গাড়িতে আমার মা আছে। তোমার মা?
বাড়ি থেকে হঠাৎ হাতটাকে আমি লক্ষ্য করলাম। হ্যাঁ, আমার যেন মনে হলো এত দেরি করছিস কেন রে খোকা? তাড়াতাড়ি চল বাবা, গুণের জন্য দেওয়া উপহার এই ফুল দিয়ে তোর মামার ছবিটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। সে তার কিছু রেখে দিতে পারলো না, তাই তুই সেই স্বর্গ থেকে মহান মানুষটার কাছে আশীর্বাদ চেয়ে নিবি। চল বাবা, চল আশীর্বাদ চেয়ে নিবি। তুমি তুমি মানে আপনি? দাদা, তুমি মুখ ফিরিয়ে ফেলো সরজুন। আপনি আমার মাকে ছেলে চিনি বাবা, চিনি, খুব ভালোভাবে চিনি, কিন্তু আজ আমার ভরণ করে কিছু যে বলার নেই। তোদের কাছে আমি ছোট রে, অনেক ছোট, তবু এই হতভাগ্য মানুষটা যে সন্তানের পিতা। ওরে খোকা, আমি যে তোর বাবা। মা, মা, তুমি চোখ করে আছো কেন? আমার মহাপুরের শাস্তি আমি পেয়েছি সরজুন। আর তুমি আমাকে নতুন করে কোনো শাস্তি দিও না। আয় বাবা, না না না, আমার বুকে আয়। ওরে দীর্ঘ 25 বছর ধরে আমার এই বুকটা খালি হয়ে আছে। আর চোখে বুকে জড়িয়ে ধরে তোর মুখে বাবা ডাক শুনে আমার এই শূন্য হৃদয়টা আমি যে পূর্ণ করে দেব রে। আয় বাবা, আয় আয় আমার বুকার বাবা। তুই আমার মুখ উজ্জ্বল করেছিস রে বাবা, আজ তুই যে আমার সন্তান। আমি কত ভাগ্য এতদিন বাবা। না না, আমার খুকাকে আমি আর কিছুতেই ছাড়বো না। খুকাকে আমি শক্ত করে ধরে রাখবো। দেখি তুমি আমার মুখ থেকে কেমন করে চিনিয়ে নিয়ে যাও। তুমি একবার যখন তোমাদের দেখা পেয়েছি আর তোমাদের আমি হারাবো না সরজু। তোমাদের নিয়ে আবার আমি নতুন করে বাঁচবো। কেন? তোমার তো সংসার আছে, তোমার সন্তান আছে, তাদের নিয়ে তুমি নেই। আজ আমার কেউ নেই। আজ আমি বড় অসহায়, বড় দুঃখী। আমি তোমার কাছে আমার কিছু খাবার জন্য জোর করে ক্ষমা চাইছি। ছি ছি ছি, ও কথা বলতে নেই স্বামী, ও কথা বলো না স্বামী, ও কথা বলো না। আজ আমার নতুন করে আর কোনো দুঃখ নেই। তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করেছো ঠাকুর। এবার আমার মনোবাঞ্ছা পূর্ণ করতে আমি তোমাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেব। তার আগে বলো, তোমার প্রথম স্ত্রী সন্তান যে বেঁচে আছে এই কথা আমাকে বলনি কেন? তাই নাকি? কিন্তু আজ আমি সব দেখলাম আর এও বুঝলাম তোমার সবাই ভালোবাসা
ওই কালাচাঁদকে ঘিরে। তুমি আমাকে একদিনের জন্য ভালোবাসনি। আমি তোকে মানুষ করতে চেয়েছিলাম, কিন্তু লোক তোর মনুষ্যত্ব কেড়ে নিয়ে একটা জানোয়ার তৈরি করেছে। তাই তোকে আমি চুপ করো। শোনো, যদি তুমি বাঁচতে চাও, আমার প্রথম এবং শেষ কথা তোমাকে বলে দিচ্ছি, তোমাকে ওই কালাচাঁদকে ত্যাগ করতেই হবে। তুমি তোমার সন্তান বলে পরিচয় দিতে পারবে না। তোর সামনে কথা বলবে তোর। আমি এতদিন তোর অনেক কষ্ট সহ্য করেছি, কিন্তু আর নয়। ও আমার প্রথম সন্তান। ওর নাম কালাচাঁদ নয়, ওর নাম শঙ্কর। ও তোর বড় দাদা। দাদা? ওরে আমার দাদা রে ভাই। কে তোমার ভাই? তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি জানতে চাই তুমি তোমার সিদ্ধান্ত বদল করবে কিনা। না না না, তাহলে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। তুমি চুপ করো। ওই অবদাসটা বেঁচে থাকার কোনো অধিকার নাই। ওকে আমি মাথা গরম করো না ভাই। তুমি আমাকে দাদা বলে স্বীকার না করলেও আমি না হয় তোমাকেও বাঁচিয়ে রাখবো না। আগে ওই পুরো ভানটার অবলীলার সাঙ্গ করি, তারপর তোমাকে আমি না 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 না, তুমি আমার বাবাকে মেরে দাও। তোমাদের এই দুজনের চিতা একই সঙ্গে দাও দাও করে জ্বলে উঠবে। আমি তোকে অনুরোধ করছি, কোনো কথা নাই। আমি তোমাকে সাহেব নিশ্চিত রয়। তোমার মতো কুখ্যাত আসামির সঙ্গে একদিনের যে আমার বন্ধুত্ব ছিল, এটা ভাবতেও আমার আজ ঘৃণা হচ্ছে। না, মানে আমি পালাবার কোনো পথ নেই। ভালো করে তাকিয়ে দেখো, চারিদিক থেকে পুলিশ তোমায় ঘিরে ফেলে। লকালে তোমাকে যেতেই হবে। সেপাই সেপাই, যাও একে নিয়ে যাও। ওদের ওই আইনের ফাঁক দিয়ে আমি একদিন মাথা উঁচু করে আর সেদিন তোকে আমি নিশ্চিত নাই, কথাটা মনে রাখে। ছেলে নিয়ে যাও। আমার মাথাটা তোমার কোলে তুলে নাও বাবা। তুমি কোথায়? আমি যে আর কিছু দেখতে পাচ্ছি না। তোমার পায়ের জন্য একটু দাও বাবা। কোনো দুঃখ নেই, আমার সব পাওয়া হয়ে গেছে। চলুন শঙ্করবাবুকে হাসপাতালে নিয়ে যায়। বৃথা চেষ্টা করবেন না। হাজার চেষ্টা করেও আমাকে আর বাঁচাতে পারবেন না। আমি আমার মায়ের কোলে
শান্তিতে মরতে চাও। পরশ সৌভাগ্য আমি আমার বাবা মাকে একসঙ্গে পেয়েছি। কেঁদো না বাবা, কেঁদো না মা, তুমিও কেঁদো না বাবা। তুমি আমার অভাগিনী মাকে দেখো মা, তুমিও আমার এই হতভাগ্য বাবাকে তুমি দেখো। আমার কোনো দুঃখ নেই, আমার এই বুকটায় একটু হাত উড়িয়ে দাও। আমি যার কিছু দেখতে পাচ্ছি না, আমি তুমি বাবাকে দেখো, আমার এই হতভাগ্য বাবাকে যন্ত্রণা ভীষণ যন্ত্রণা। তুই চলে গেলে বাবা, চলে গেলে আমি কি রে ভয় দেবো? ভগবান, এত বড় আঘাত দেওয়ার আগে তুমি আমার মৃত্যু টেনে না গেলে রাখো। জবাব দাও কেন?